স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনার টপিক হলো 15ই আগস্ট ছিল জাতীয় মুক্তির দিন। তো এই 15ই আগস্টে কিভাবে জাতীয় মুক্তির দিন হলো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব একটি ভিন্ন ধর্মী বই থেকে। আশা রাখি আপনারা ধৈর্য সহকারে শুনবেন, এটা আশা রাখছি। তো আশা রাখি আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বলবো যে বাংলাদেশের 15ই আগস্ট কিভাবে জাতীয় মুক্তির দিন হলো সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব প্রায় ঘন্টাখানেক ধরে আলোচনা করব। এই আলোচনাটার উদ্দেশ্য হলো যে কিভাবে বাংলাদেশে 15ই আগস্ট জাতীয় মুক্তির দিন হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা একটি বই থেকে লেখা গল্পটা হলো এটা বইটার প্রায় 485 পেজ থেকে আমরা পড়া শুরু করব। বইটিতে টোটাল 554টির মতো পেজ রয়েছে। এটা হলো 21 অধ্যায়। সেনা পরিষদকে অনেক জটিল বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়েছিল। এইরকম নানান ঘটনা, অর্থাৎ 1975 সালের 15ই আগস্ট যেভাবে বাংলাদেশের মানুষ একটা জাতীয় মুক্তির দিন লাভ করলো। বইটির নাম হলো যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। লেখক হলেন শরীফুল হক ডালিম। পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম হয়েছিলেন এবং সেই সাথে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতও নিযুক্ত হয়েছিলেন। তো আশা রাখি আপনারা সবাই ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনবেন একটু। তো প্রথম আলোচনাটা হলো সেনা পরিষদকে অনেক জটিল বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়েছিল। কিভাবে চিন্তা ভাবনা করতে হয়েছিল সেই বিষয়টা নিয়ে আমরা একটু হালকা করে আলোচনা করব। তো প্রথম আলোচনাটা হলো সেনা পরিষদকে অর্থাৎ সেনাবাহিনীকে অনেক জটিল বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়েছিল। বিপ্লবের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সে সমস্ত সমস্যাবলীর সমাধান সম্পর্কেও ভেবে দেখতে হয়েছিল নেতৃবৃন্দকে। বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যাবলী ও খবরাখবরের ভিত্তিতেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বপ্রথম ঠিক করতে হয়েছিল কবে বিপ্লব ঘটানো হবে, কি পরিসরে সংগঠিত করা হবে বিপ্লব। খবর ছিল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ এবং কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পর্যায়ের প্রায় সব বাকশালী নেতারাই উপস্থিত থাকবেন। নবনিযুক্ত জেলা গভর্নররা এবং জেলা পর্যায়ের নেতারা ইতিমধ্যেই ঢাকা শহরে এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে ভিড় জমিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ এবং স্পেশাল স্কোয়াড। নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীর সদস্য ছাড়াও শেখ মনি ও শেখ কামালের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরাও থাকবে অনুষ্ঠানে। জাতীয় রক্ষী বাহিনীকে ভার্সিটি এলাকায় টহল দেওয়ার জন্য মোতায়েন করা হবে। জাতীয় রক্ষী বাহিনীর ডাইরেক্টর ব্রিগেডিয়ার নুরুজ্জামান এবং ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাবিউদ্দিন দুজনেই ঘটনাক্রমে সেদিন দেশের বাইরে অবস্থান করবে। ওই দিনটি ভারতের স্বাধীনতা দিবস বিধায় রাষ্ট্রীয় পর্যায়ে আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত থাকবে ভারত সরকার। আর 14 থেকে 15 আগস্ট রাত ঢাকা ব্রিগেডের নাইট ট্রেনিং এর জন্য নির্ধারিত একটা খবর। তো আমরা কথা বলছি সেই অভিশপ্ত 15ই আগস্ট নিয়ে। কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে 15ই আগস্ট যে বাংলাদেশের জীবনে অভিশাপ ডেকে এনেছিল মেজর শরীফুল হক ডালিমের ভাষ্যমতে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। কিভাবে সেটি বাঙালির জীবনে, বাংলাদেশিদের জীবনে 15ই আগস্ট একটি বিপ্লবী সরকার গঠন করলো, সেই সাথে কিভাবে 15ই আগস্ট একটি সফল গণ অভ্যুত্থান হলো সেই বিষয় নিয়ে
আমাদের চিন্তা চেতনা চলবে এবং চলতেই থাকবে। প্রায় ঘন্টাখানিক ধরে আমরা এই আলোচনাটি করব। আশা রাখি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, ধৈর্য ধরে শুনবেন, কারণ এই আলোচনা বা এই ঘটনাগুলো আমাদের অনেকেরই জানা নেই। জানা না থাকার কারণ হলো আমাদের এইভাবে সঠিক তথ্য আমরা পাইনি, আমরা অনলাইনেও পাইনি। আমাদের যে মেইন নিউজ পেপার এবং টিভি চ্যানেলগুলো, সেগুলোতেও আমরা এই খবরটা পাইনি। তো যাই হোক, 15ই আগস্ট এক বৈঠকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিপ্লব সংঘটিত হবে 15ই আগস্ট সুবে সাদেকে, অর্থাৎ ফজরের আজানের পরপরই, ফজরের নামাজের সময়। যেহেতু বাকশালী নেতাদের প্রায় সবাই সেদিন ঢাকায় অবস্থান করবেন, সেই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ঢাকাতে অপারেশন চালিয়ে বিপ্লবকে সফল করে তোলা সম্ভব হবে। সীমিত পরিসরে বিপ্লব ঘটালে বিপ্লবের সফলতার জন্য অতি প্রয়োজনীয় 3টি উপকরণ প্রয়োজন আছে। সেই 3টি প্রয়োজন হলো, 1 হলো ন্যূনতম শক্তির প্রয়োগ, 2 হলো গতিশীলতা, 3 হলো গোপনীয়তা। অর্থাৎ এই অপারেশনটাকে ন্যূনতম শক্তি প্রয়োগের মাধ্যমে সফল করতে হবে এবং গতিশীলভাবে এই অপারেশনটা সফল করতে হবে। সেই সাথে গোপনীয়তা রক্ষা করতে হবে। গোপনীয়তা রক্ষা না করলে এই অপারেশনটাকে সফল করা সম্ভব নয় আমাদের পক্ষে। তো অতি সহজেই হাসিল করা যাবে এই 3টি টেকনিক যদি ফলো করা যায়: ন্যূনতম শক্তির প্রয়োগ, গতিশীলতা এবং গোপনীয়তা। অতি সহজেই হাসিল করা যাবে। টার্গেট হিসেবে নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি শেখ ফজলুল হক মনি, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান সেরনিয়াবাদ, সৈয়দ হোসেন, তাজউদ্দিন আহমদ, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক। এই 14 জন মানুষকে টার্গেট করা হয়েছিল। কি করব এইটা 15 জনকে? নাইট ওয়াচ বলছেন, আবারও চলে আসলাম গোপালগঞ্জ থেকে আপনার লাইভে। ধন্যবাদ। আপনাদের গোপালগঞ্জে থাকবে না, এটা হয়ে যাবে আবু সাইদগঞ্জ। আপনারা সবাই খুবই সাবধান থাকবেন, হ্যাঁ, খুবই সতর্ক থাকবেন, কারণ গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থাকবে না নাইট ওয়াচ। আবার এটা হয়তো আবু সাইদগঞ্জ অথবা মীরগঞ্জ অথবা মুগ্ধগঞ্জ হয়ে যেতে পারে। খুবই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যে আলোচনাটা করছি, এই আলোচনাটা গোপালগঞ্জের মানুষও অনেকেই জানে না। তো টার্গেট ছিল কত? 8, 2, 10 জন মানুষ টার্গেট ছিল। আরেকবার নামগুলো বলি: রাষ্ট্রপতি 2 হলো শেখ ফজলুল হক মনি, 3 হলো মনসুর আলী, 4 সৈয়দ নজরুল ইসলাম, 5 কামরুজ্জামান, 6 সেরনিয়াবাদ, 7 সৈয়দ হোসেন, 8 তাজউদ্দিন আহমদ, 9 তোফায়েল আহমেদ, 10 আব্দুর রাজ্জাক। এই 10 জন মানুষ প্রথম টার্গেট ছিল। এদের বন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয় যে এই 10 জনকে অ্যারেস্ট করা হবে। রেডিও বাংলাদেশ, বাংলাদেশ টিভি, ওয়্যারলেস সেন্টার, TNT, জাতীয় রক্ষী বাহিনীর সদর দপ্তর, রক্ষী বাহিনীর সাভারের মূল ক্যাম্প, সংসদ সদস্যদের হোস্টেল, এয়ারপোর্ট, সাভার ট্রান্সমিশন রিলে সেন্টার প্রভৃতি স্থানগুলো নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ এই প্রধান জায়গাগুলো কন্ট্রোলে চলে আসবে। সেই সাথে কি হলো? সীমিত পরিসরে ন্যূনতম শক্তি প্রয়োগ করে ঝটিকা অভিযান পরিচালনা করা হবে নির্ধারিত টার্গেটগুলোর উপরে, যেগুলো বললাম। একই সাথে দেশের অন্যান্য সেনানিবাসের ইউনিটগুলোর সেনা পরিষদগুলোকে সতর্ক অবস্থায় রাখা হবে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে, যাতে করে প্রয়োজনে যে কোনো প্রতিবন্ধকতা কিংবা সীমান্তের ওপার থেকে কোনো প্রকার সামরিক হুমকির যথাযথভাবে মোকাবেলা করা যায়। জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, অর্থাৎ ভারতের যে হুমকি, সামরিক হুমকি, সেই বিষয়টি মাথায় রেখে এগিয়ে যেতে হবে। আচ্ছা, নাইট ওয়াচ বলেছেন, গোপালগঞ্জ একজন মানুষ বেঁচে থাকতে আপনার কথাগুলো বাস্তবায়ন করা সম্ভব না। সেটা তো ভালো, সম্ভব না হলেও খুবই ভালো। কিন্তু
মনে হয় না যে গোপালগঞ্জ আর গোপালগঞ্জ থাকবে, সেটা হয়তো আবু সাইদগঞ্জ হবে, না হয় হবে মীরগঞ্জ, না হয় মুগ্ধগঞ্জ হয়ে যেতে পারে। তাই বলছি যে তথ্যগুলো দিচ্ছি, তথ্যগুলো খুব মনোযোগ সহকারে পড়বেন, অনেকটা লাভবান হবেন। আর হ্যাঁ, আপনার বন্ধু বান্ধবী থাকলে চ্যানেলটা একটু শেয়ার করে দেন, এটা আপনাদেরও লাভ, আমাদেরও লাভ। কেন লাভ? আপনি বেঁচে থাকলে আমার লাভ, আমি বেঁচে থাকলে আপনার লাভ। কিন্তু যদি আপনিও মারা যান, আমিও মারা যাই, এই যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, যার ফলাফল, যার খেসারত এই বাংলাদেশিদেরকে আজকে 2025 সাল, ওইদিকে কত বছর, 25 বছর আর 55 বছর, 25 আর 25 50 বছর, এই 50 বছর ধরে কিন্তু আমাদেরকে এই খেসারতটা দিতে হচ্ছে নাইট ওয়াচ, যে যার ফলাফল এখনো আমরা ভোগাচ্ছি। তাই বলছি, সতর্ক হয়ে যান, বন্ধু বান্ধবীদের চ্যানেলটা সব শেয়ার করেন, সাবস্ক্রাইব করে দেন, অনেক তথ্য লাভ করতে পারবেন। আপনি জ্ঞান ছাড়া আপনি আপনার অস্তিত্ব টিকে রাখতে পারবেন না। তো যাই হোক, প্রশ্নটা ছিল এরকম যে ভারতের আক্রমণটাকে ভয় পাওয়া হচ্ছিল তখন। কেন্দ্রীয় কমিটি 71 থেকে 75 সাল, অর্থাৎ 1971 মুক্তিযুদ্ধ থেকে 1975 বঙ্গবন্ধুর যে সপরিবারে কাওয়ার্ড মানে কি, কাপুরুষ ভীরুরা যেভাবে তাকে খুন করেছে, সেই অবধি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং বিপ্লব সম্পর্কে একটি দলিল তৈরি করে সেনা পরিষদের সব ইউনিটে বিতরণ করে। দলিলের সারবস্তু ছিল নিম্নরূপ, অর্থাৎ দলিলটা কেমন ছিল, সেই 71 থেকে 75 অবধি জনগণকে কিভাবে এই নৃশংস, নির্মম, লজ্জাজনক, কাপুরুষের মতো এই যে ঘটনা, এই যে কুখ্যাতি একটা ঘটনা, সেই ঘটনার প্ল্যানটা ছিল এরকম: রুশ সামাজিক সম্প্রসারণবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ 1971 স্বাধীনতা সংগ্রামের সুযোগে প্রতিক্রিয়াশীল আপোষকামী শ্রেণীর প্রতিভূ, অর্থাৎ যারা নেতা, রাজনৈতিক দল আওয়ামী লীগের যোগসাজশে বাংলাদেশকে তাদের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের প্রতারণা ও ঘৃণ্য বিশ্বাসঘাতকতায় বাংলাদেশের স্বাধীনতা হয়ে উঠেছে অর্থহীন। স্বাধিকার এবং আত্মনিয়ন্ত্রণের চেষ্টায় উদ্বুদ্ধ জাতীয় সংগ্রাম নিক্ষিপ্ত হয়েছে ব্যর্থতার অন্ধগলিতে। 1971 সালের ডিসেম্বরে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু জাতীয় মুক্তির পথ সুকৌশলে বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার ও তার বিদেশি প্রভুরা। স্বাধীনতা উত্তরকালে স্বৈরাচারী মুজিব সরকারের শাসনামলের 4 বছর বাংলাদেশের ইতিহাসের এক চরম বিভীষিকাময় কাল বা সময়। সামাজিক সাম্রাজ্যবাদী শোষণ, সম্প্রসারণবাদী নীল নকশা, ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর ফেসিবাদী স্বৈরতন্ত্র, অবিচার, অত্যাচার এবং অবাধ দুর্নীতি জাতীয় জীবনকে করে তুলেছে দুর্বিষহ। জাতীয় সম্পদের অবাধ লুণ্ঠনের ফলে দেশের অর্থনীতি হয়ে পড়েছে সম্পূর্ণ বিপর্যস্ত এবং দেশ আজ পৌঁছে গেছে চূড়ান্ত ধ্বংসের শেষ প্রান্ত, অর্থাৎ 1971 সাল থেকে 1975 সালের বঙ্গবন্ধুর এই যে নিষ্ঠুর, নির্মোহ, একটা কাপুরুষের যে হত্যাকাণ্ড, সেই পর্যন্ত জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে চরম নৈরাজ্য এবং স্থিতিহীনতা। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করার দায়িত্ব স্বভাবতই বর্তায় প্রগতিশীল এবং গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনগুলোর উপর। কিন্তু আওয়ামী বাকশালী শ্বেত সন্ত্রাস, অর্থাৎ হোয়াইট টেরোরিজম, সাদা সন্ত্রাস এবং সুপরিকল্পিত চক্রান্তের মুখে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুজিব সরকারকে উৎখাত করা তাদের পক্ষে আজ অসম্ভব হয়ে পড়েছে। সরকারি নির্যাতন ছাড়াও রাজনৈতিক দলগুলোর অপারগতার মূল কারণ হলো তাদের অনৈক্য, তাত্ত্বিক জ্ঞানের দেউলিয়াপনা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের কোন্দল এবং নেতাদের স্বার্থপর আত্মকেন্দ্রিকতা।
দেশ ও জাতি আজ এক চরম সংকটে নিমজ্জিত। 1975-74 সালের গল্প এটা। স্বৈর শাসনের নাগপাশ থেকে হতাশাগ্রস্ত জাতিকে মুক্ত করা আজ প্রতিটি দেশপ্রেমিকের নৈতিক দায়িত্ব। বর্তমান অবস্থার পটভূমিতে সশস্ত্র বিপ্লব ছাড়া অন্য কোনো উপায়ে স্বৈরাচারী একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয় বলেই এই গুরুদায়িত্ব সম্পন্ন করার অভিপ্রায়ে একটি জনপ্রিয় বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাবার সিদ্ধান্তে উপনীত হয়েছে সেনা পরিষদ। আমরা পড়ছি, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। 487 পৃষ্ঠা পড়লাম মেজর শরীফুল হক ডালিমের। তো বিপ্লবের উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর সামরিক শাসনের বোঝা চাপিয়ে দেওয়া নয়। বিপ্লবের উদ্দেশ্য জনগণকে সামরিক শাসন দ্বারা কন্ট্রোল করা নয়। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের অক্ষমতা ও অযোগ্যতার সুযোগ গ্রহণ করে সামরিক শাসন কায়েম করা হয়েছে, কিন্তু এভাবে সামরিক বাহিনীকে সরাসরিভাবে জাতীয় রাজনীতিতে জড়ানোর পরিণামে সে সমস্ত দেশে উচ্চাভিলাষী সামরিক শাসকবৃন্দের গোষ্ঠী স্বার্থই চরিতার্থ হয়েছে। জাতি ও দেশের কোনো কল্যাণ হয়নি। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করা আমাদের বিপ্লবের উদ্দেশ্য নয়। এই বিপ্লবের চরিত্র হবে অন্যান্য দেশে সাধারণভাবে সংগঠিত যে কোনো কুদাতা থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃত। কুদাতা মানে হলো সামরিক অভ্যুত্থান। সেনা পরিষদ দেশবাসী এবং সারা বিশ্বে প্রমাণ করবে বাংলাদেশের সেনাবাহিনীর বৃহৎ অংশ দেশপ্রেমিক, ক্ষমতালিপ্সু, সুযোগ সন্ধানী নয়। যে বাংলাদেশের সেনাবাহিনীরা দেশপ্রেমিক, তারা ক্ষমতা চায় না, সুযোগ সন্ধানী চায় না। একই কথা কিন্তু 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই এই দেশের মানুষ মাটির অধিকার। এই লোকেরা, এই খুনিরা, বঙ্গবন্ধুর খুনিরা, ডালিম জালিমেরা, তারাও বলছে যে এরা ক্ষমতা লিপ্সু নয়, এরা সুযোগ সন্ধানী নয়, এরা দেশপ্রেমিক। আরে ভাই, দেশকে এত ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন। এই যে দেশ ছেড়ে পালাই গেছেন, পালাই গিয়ে কোন বা দেশে আছেন তাও বলেন না। কিছুদিন আগে ইউটিউবে একটা ইন্টারভিউ দিলেন। নিজের চিন্তা করেন, মানুষের চিন্তা করেন। কারণ নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজেকে বাঁচান, তারপরে মানুষকে বাঁচান, তারপরে দেশকে নিয়ে বাঁচান। বাপ মায়ের খোঁজ খবর রাখেন, সন্তানদের খোঁজ সময় দেন, কোয়ালিটি টাইম দেন। সারাদিন এত দেশপ্রেমিক ভালো লক্ষণ নয়। দেখতেছি না ভালো, হচ্ছে না কিছু ভালো, সবই মনে হচ্ছে কালো আর কালো। তো যাই হোক, অবস্থার সুযোগ নিয়ে জনগণের রক্ষক হয়ে ভক্ষক বনে যাবার অভিযোগ তাদের নাই। এটা শেখ মুজিবুর রহমানেরও ছিল না। 7 মার্চের ভাষণে তিনি তো ক্লিয়ার করেছেন, বাংলার মানুষের অধিকার চাই। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। দীর্ঘ 23 বছরের ইতিহাস, করুণ আর্তনাদের ইতিহাস। আপনাদের যার যা আছে আওয়ামী লীগের নেতৃত্বের ফান্ডে জমা দিবেন। মনে রাখবেন, পাকিস্তানিরা, বিহারিরা, ওরা আমাদের ভাই, তাদের যেন কোনো ক্ষতি না হয়। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আর যদি একটা গুলি চলে, উনি শুনলেন ভুট্টু সাহেবের কথা, আমার কথা শুনলেন না। আমি বললাম অ্যাসেম্বলিতে আসুন, বসুন, আলোচনা হবে, কিন্তু আলোচনা কিন্তু হয়নি। ঠিক একই রকম ঘটনা মেজর ডালিম তার বইয়ে লিখে গেছেন, যা দেখেছি, যা করেছি, যা বুঝেছি। কি সেটা? যে তারা দেশের রক্ষক হয়ে ভক্ষক হবে না। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নির্ভীক নিবেদিত প্রাণ সৈনিক তারা। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই বিপ্লব। বাংলাদেশের সব মানুষ শুধু জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, নিজের অধিকার কেউ প্রতিষ্ঠা করতে চায় না। সোভিয়েত ইউনিয়নে 1917 সালে যে বলশেভিক বিপ্লব হয়েছে,
সেখানে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন জার অর্থাৎ রাজা বাদশাহ যারা ছিল অল ফ্যামিলিকে গুলি করে হত্যা করা হয়েছে। ফ্রান্সের বাস্তিল দুর্গের যেদিন পতন হয়েছে সেদিনও মানুষ চেয়েছিল মানুষের মুক্তি, কিন্তু মানুষ কি মুক্তি পেয়েছে? যারা আন্দোলন করেছে তারাই আবার স্বৈরাচারী ফ্যাসিবাদী হয়ে গেছে। নাইট ওয়াচ, আপনি কি আমাদের সঙ্গে আছেন নাকি গেছেন? আর কিছুক্ষণ লাইভ করব, তারপরে আমরা ঘুমিয়ে পড়ব। তো যাই হোক, কথা সেটা কিন্তু নয়, কথা একটু ভিন্ন রকম। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, পুনঃপ্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই বিপ্লব। তার মানে এই বাংলাদেশে 1974-75 সালে দেশ স্বাধীনের পরেও কি ছিল না? মানবাধিকার ছিল না, গণতান্ত্রিক অধিকার ছিল না, মৌলিক অধিকার ছিল না। 2024 সালে কতটুকু এসেছে সেটা হলো আলোচনার বিষয়। একজন কমেন্ট করেছেন, কমেন্টটা দেখে নেই, চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। ব্যারিস্টার ইমরান বাংলাদেশ হাইকোর্ট বলেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চট্টগ্রাম ছাত্রলীগ। ভালো খবর, জয় বাংলা বলেছেন। নাইট ওয়াচ বলেছে হুম। কোন কথাতে হুম? ব্যারিস্টার ইমরান বাংলাদেশ হাইকোর্ট, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চট্টগ্রাম ছাত্রলীগ। আরে আপনাদের বঙ্গবন্ধু তো মরে ভূত হয়ে গেছে। এই ডালিম কি বলছে? যা দেখেছি, যা করেছি, যা বুঝেছি, ডালিম বলছে যে তারা দেশপ্রেমিক সেনাবাহিনী ভাই। তারা নিজের চিন্তা করে না, তারা জনগণের চিন্তা করে। বঙ্গবন্ধু 7ই মার্চ যেটা বলেছিল, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আর এরা বলছে আমাদের ক্ষমতায় বসার কোনো উচ্চাভিলাষ নাই, আমরা জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই। তার মানে 74-75 সালে মৌলিক অধিকার ছিল না। এবং তারা বলছে যে তারা ক্ষমতা লিপ্সু নয়, তারা সুযোগ সন্ধানী নয়, তারা দেশপ্রেমিক। তাহলে ডালিম তো বেঁচে আছে। ডালিমের কাছে আমার প্রশ্ন যে ডালিম সাহেব, আপনি তো একজন মুক্তিযোদ্ধা, একদম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আপনি যেদিন অপারেশনটা করেছেন, এই অপারেশনে কি আপনি খালি হাতে, যে আমার যেমন ড্রেস, খালি হাত, হাতে কিচ্ছু নাই, খালি হাতে কি গিয়েছিলেন? তাহলে আপনি যে বললেন আপনি সুযোগ সন্ধানী নন, আপনি তো সুযোগ নিয়েছেন। সুযোগ কাকে বলে? আমার এই স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, তাই আমি লাইভ করতে পারতেছি। আমি তো সুযোগ সন্ধানী। আমার যদি স্মার্টফোন না থাকতো, আমার যদি ইন্টারনেট কানেকশন না থাকতো, আমি কি লাইভ করতে পারতাম? মেজর ডালিম, আপনি যদি এই ভিডিওটি দেখেন, আপনার বই থেকেই পড়ে শোনাচ্ছি, আমি আপনাকে এই প্রশ্নগুলো করলাম যে আপনি সুযোগ সন্ধানী ছিলেন এবং ক্ষমতা লোভী ছিলেন, কারণ আপনি ছিলেন মেজর ডালিম 71 সালে। তারপরে আপনি হলেন লেফটেন্যান্ট কর্নেল, প্রমোশন পাইলেন, শেখ মুজিব হত্যা করলেন, তারপরে আবার আপনি রাষ্ট্রদূত হলেন। আপনি কি বলতে পারেন না যে আপনি যে কথাটা আপনার বইয়ে বলেছেন যে কি বলে, সেনাবাহিনীরা হবে দেশপ্রেমিক, ক্ষমতা লিপ্সু নয়, সুযোগ সন্ধানী নয়, রক্ষক হয়ে ভক্ষক তারা হবে না, জনগণ। তা আপনি তো শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে রাষ্ট্রদূত হলেন ভাই। কি ব্যারিস্টার ইমরান আহমেদ বাংলাদেশ হাইকোর্ট, আপনি কি সাথে আছেন? আপনি কি একটু কমেন্ট করবেন? মেজর ডালিম বলছেন ওরা সুযোগ সন্ধানী নয়, ক্ষমতার অপব্যবহার করবে না, রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে তারা ভক্ষক হবে না। কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনি ভক্ষক হলেন, কারণ চাকরি করলেন আর্মির, করছেন মুক্তিযুদ্ধ, এটা তো সত্য কথা। আপনি তো নিজেই বলছেন যে দেখেন আমার হাতে একটা আঙ্গুল নাই, 4টে আঙ্গুল, কারণ আমি গুলি খেয়ে আঙ্গুল উড়ে গেছে, মোটর শেলে উড়ে গেছে। তাহলে আপনি আবার রাষ্ট্রদূত কেন হলেন? এটাই তো বড় সম্মান যে একটা দেশকে, বাংলাদেশের মতো একটা দেশকে আপনি স্বাধীনতা দিলেন। কিন্তু কি করলেন? ওই যেই লাউ সেই কদু, যে যায় লঙ্কা সে হয় রাবণ, কোন বনেগা করোড়পতি, কেচ্ছা আরো বাকি হে মেরা দোস্ত। ঘটনা কিন্তু এটা। যাই হোক, গল্প নয়, আসল কথায় চলে যাই। ডালিম সাহেব কি বলছেন? বীর বিক্রম, কি যেন, বীরুত্তম মেজর ডালিম। আচ্ছা যাই হোক, রাষ্ট্রদূত মেজর ডালিম দেখি আর কি বলছে। স্বৈর শাসনের অবসান ঘটানো হবে, ভালো খবর, খুবই ভালো খবর। এবং যাতে করে সুষ্ঠু জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটাবার জন্য দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দ
ও কর্মীরা সংগঠিত হতে পারে। এই যে দেশপ্রেমিক, এত দেশপ্রেম আপনাদের, আরে আলু আবাদ করেন না, আবার দেশকে ভালোবাসার ঘটনাটা অনেকটা এরকম আর কি, যে ভালোবাসার জন্য লাইলি আর মজনু পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসার প্রেমিক, কিন্তু ওই লাইলিকার মজনু ছেলে না, মজনুকার লাইলি ছেলে না, আবার কি প্রেম করে ভালোবাসে রে ভাই। এই হলো ঘটনা। আচ্ছা, আপনাদের বই থেকেই পড়ে শোনাচ্ছে, আপনি যদি শোনেন, আপনি যদি কিছুদিন আগে একটা লাইভ ইন্টারভিউ করেছেন, আপনার কাছে যদি এই ডালিম আপনার কাছে যদি যায়, তাহলে আপনি একটু উত্তরগুলো দিবেন নতুন করে আর কি। আচ্ছা, তারপরে কি হলো, এবং গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায় হতে পারে যেটা, এই যে বাংলাদেশের গণতন্ত্র, জর্জ ডাব্লিউ বুশ যেটা বলছিল যে দোদুল্যমান গণতন্ত্র, তো বাংলাদেশের গণতন্ত্র দেশ স্বাধীন করলেন 71 সালে, 74 75 সালে গণতন্ত্র দোদুল্যমান এলোমেলো হয়ে গেল ভাই। নাইট ওয়াচ কি হুম, খালি হুম বলেন, এই হুম মানে তো বুঝি না, একটু ক্লিয়ার কাট আনসার দেন আর ভাই, ক্লিয়ার কাট আনসার দেন। যাই হোক, গোপালগঞ্জ থেকে আছে আমাদের সাথে নাইট ওয়াচ, আর চট্টগ্রাম থেকে সম্ভবত আমাদের সাথে ব্যারিস্টার ইমরান, বাংলাদেশ হাইকোর্ট থেকে রয়েছেন। তো এগুলো হলো তার বই থেকে আমরা প্রশ্ন করছি। তারপর তিনি লিখেছেন যে জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব হবে দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলসমূহের। জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য দেশপ্রেমিক রাজনীতিবিদ, তার মানে বোঝা গেল শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেহেতু তাকে হত্যা করা হয়েছে ডালিম কর্তৃক, তার মানে তিনি দেশপ্রেমিক ছিলেন না, এবং দেশপ্রেমিক ছিলেন না। আর তার দল যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও দেশপ্রেমিক ছিল না, কারণ আওয়ামী লীগকেও তারা নিষিদ্ধ করেছিল।